ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল মাসুদ করিম কলকাতায় গ্রেপ্তার হয়েছে, আরও একজন সহযোগী সহ। এখন বিষয় হয়েছে যে এই ফয়সাল করিম মাসুদ কবে দেশে আসবে, কি প্রক্রিয়ায় দেশে আসবে, এইটাই এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে। আমাদের কাছে দুটি উদাহরণ আছে। একটি হলো যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনিও একইভাবে ভারতে তাকে পাওয়া গিয়েছিল শিলিগুড়িতে। আর আরেকটা উদাহরণ আছে যে বাংলাদেশের 53 বছরে ভারতের সাথে একমাত্র বন্দি বিনিময় অনুপ চাটিয়া এবং নারায়ণগঞ্জের 7 খুন আসামি নূর হোসেন, এটা বন্দি বিনিময় চুক্তি। আর হচ্ছে যে ভারতের সঙ্গে যে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি, তাতে কি আছে সেগুলি নিয়ে আজকের ভিডিও। আর এদিকে ওসমান হাদির বোন তিনি বলেছেন যে মাসুদ করিম ফয়সাল তাকে যেন বলির পাঠা না করা হয়। মানে তিনি জানতে চান যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আরো কে কে জড়িত, মূল হোতা কারা। এ স্বাভাবিক, দেশের মানুষও এটা জানতে চায়, আমিও জানতে চাই, আপনিও জানতে চান। অনেকেরই কিন্তু ইতিমধ্যে ফেসবুক ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে। আবার অনেক বড় বড় নেতার ছেলেদের নামও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে যে কোন প্রক্রিয়ায় কিভাবে এই ফয়সাল মাসুদ করিমকে দেশে নিয়ে আসা হয়, সেইটাই দেখার বিষয়, আলোচনার বিষয়। এবার আমরা উদাহরণগুলিতে আসি যে কি প্রক্রিয়ায় এই ফয়সাল মাসুদ করিমকে দেশে আনা যেতে পারে। আমরা যদি পূর্বের ঘটনার দিকে তাকাই, যে 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি নিখোঁজ হয়েছিলেন। ঠিক 62 দিন পর একই বছরের 11ই মে ভারতের মেঘালয়ের শিলিগুড়িতে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে সালাউদ্দিন সাহেব শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয় লোকজন ফোন করে থানায়, পরে পুলিশ গিয়ে তাকে আটক করে আর কি। সালাউদ্দিন সাহেবকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয়ের পুলিশ। ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয়। এই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন সাহেব খালাস পান। ভারতের সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। 2023 সালের 28 ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন সাহেব। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। একই বছরের 8ই মে সালাউদ্দিন সাহেব ভ্রমণের অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন যে 2015 সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছে। 2016 সালের 11ই জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ভারতে থাকার কারণে তিনি তার পাসপোর্ট নবায়ন করার সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান। এখন 2015 সাল থেকে এই যে 2023 সাল পর্যন্ত সালাউদ্দিন সাহেব কিভাবে কোথায় ছিলেন, এটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি ভারতে ছিলেন। হয়তো বা কখনো জেলে বা কখনো জেলের বাইরে নজরদারিতে ছিলেন, কিছু একটা এরকম ছিল। তো এই আমার ধারণা যে ফয়সাল মাসুদ করিমকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই আসতে হবে। আসেন এবার আলোচিত বন্দি বিনিময়। ঢাকায় হওয়া 2013 সালের প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন দুই দেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পক্ষে ছিলেন মহিউদ্দিন খান আলমগীর এবং ভারতের ছিলেন সুশীল কুমার সিং। এর 2.5 বছর পর গণমাধ্যমে অনুপ চাটিয়া ও নূর হোসেনকে হস্তান্তরের খবর আসে। দেশি বিদেশি কয়েকটি গণমাধ্যমে সেই সময়কার প্রতিবেদন অনুযায়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয় 2015 সালের 11ই নভেম্বর।
1997 সালে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে অনুপ্রবেশ ও জাল পাসপোর্ট এবং অস্ত্র রাখার মামলায় 7 বছরের সাজা হয় অনুপ চেটিয়ার। এর মেয়াদ শেষ হয় 2007 সালে। পরে তিনি ভারতে ফেরার আবেদন করেন, কিন্তু হস্তান্তরের আইনি জটিলতার কারণে তাকে হেফাজতে রাখা হয়। এদিকে নারায়ণগঞ্জের 7 খুনের পর মামলার প্রধান আসামি নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার হন। 2014 সালের জুনে অনুপ চেটিয়াকে হস্তান্তরের পরদিন তাকে ফেরত দেয় ভারত। এমন ঘটনাকে তখন বিনিময় হিসেবে না দেখতে সাংবাদিকদের অনুরোধ করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবার চলুন আমরা একটু জেনে নেই যে কি আছে ওই চুক্তিতে। মোটা দাগে যে কয়েকটি পয়েন্ট আসলে এই বন্দি বিনিময়ের ক্ষেত্রে প্রযোজ্য। অনেকগুলি তো চুক্তি আছে, অনেকগুলি ক্যাটাগরি আছে, সবগুলি এখন এই মুহূর্তে দরকার নেই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুধুমাত্র বন্দি বিনিময়ের ক্ষেত্রে কি কি আছে সেগুলি আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি। দুই দেশের মধ্যে হওয়া চুক্তির তথ্য আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ও ঢাকার ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে। চুক্তির একটি অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে 2016 সালের জুলাইয়ে। 2013 সালের চুক্তিতে অনুচ্ছেদ আছে মোট 12টি। এর মধ্যে 1 ও 2 অনুচ্ছেদে বলা হয়েছে বিচারক কর্তৃপক্ষের দ্বারা বিচারাধীন অভিযুক্ত, দোষী সাব্যস্ত বা দ্বন্দ্ব কার্যকরের জন্য যাদের খোঁজ চলছে সেই ব্যক্তিদের রাষ্ট্রের ভূখণ্ডে পাওয়া গেলে প্রত্যর্পণ করতে হবে, তবে অপরাধটি হতে হবে রাষ্ট্রের আইনে ন্যূনতম 1 বছরের কারাদণ্ডযোগ্য। চুক্তি প্রয়োগ কোন ক্ষেত্রে ব্যতিক্রম হবে তা উল্লেখ আছে অনুচ্ছেদ 6-এ। অনুচ্ছেদ 6-এ বলা হয়েছে যদি কোনো অপরাধের ধরন রাজনৈতিক বলে বিবেচিত হয় তাহলে প্রত্যর্পণ অনুরোধ গ্রহণ নাও হতে পারে, তবে হত্যা, হত্যার প্ররোচনা, অপহরণ, বেআইনিভাবে জিম্মি করা সহ 13 ধরনের অপরাধ রাজনৈতিক হিসেবে বিবেচিত হবে না। প্রত্যর্পণ না করার ভিত্তি সম্পর্কে বলা হয়েছে 8-এর এই অনুচ্ছেদে বলা আছে যে যাকে ফেরত চাওয়া হবে তিনি যদি অপরাধের মাত্রা, অপরাধ সংঘটিত হওয়ার সময় কিংবা অভিযোগটি ন্যায় বিচারের স্বার্থে আনা হয়নি এইসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আশ্রয় দেওয়া রাষ্ট্র প্রত্যর্পণ করতে বাধ্য নয়। যে কারণে এই রাজনীতির কারণে আমরা যে রাজনীতিবিদ যারা ভারতে এখন আছেন তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব খুব সহজ বিষয় হবে না। তবে ফয়সাল করিম মাসুদের বেলায় কি হবে সেটা দেখার বিষয়, কারণ তিনি তো রাজনীতিবিদ না, তার বিরুদ্ধে যথেষ্ট গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। কলকাতার পুলিশ কি বলছে আমরা সেই বিষয়েও জানার চেষ্টা করব। যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গত শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার পশ্চিমবঙ্গের পুলিশ স্পেশাল টাস্ক ফোর্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে। ভারতীয় পুলিশ বলছে যে সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। টাস্ক ফোর্স বলছে যে এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে। ফয়সাল করিম মাসুদকে ওখানকার ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তার বিচার হবে। বিচারে তার কি সাজা হবে আমরা জানি না। সাজা খাটার পরে তারপরে হয়তো তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। তবে বন্ধুরা, একটা কথা নিশ্চিতভাবে আমি বলতে পারি, আপনারা কেউ মেহরবানি করে কোনো অপরাধের সঙ্গে জড়ায়েন না।
কারণ হচ্ছে যে দেশের সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। কোথাও না কোথাও আপনি অপরাধ করলে বা আমি অপরাধ করলে তার কোনো না কোনো চিহ্ন থেকে যাবে এবং তা থেকে নিশ্চিত সাজার মুখোমুখি হতে হবে। অতএব আমরা কোনো অপরাধের সঙ্গে না জড়াই, সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, নিরাপদে থাকি, এতে অনেক সুখ শান্তি জীবনে, কোনো ঝামেলায় যাওয়ার দরকার নাই। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।